কখনো কি মনে হয়েছে ঘুম ভেঙে গেছে কিন্তু নড়াচড়া করতে পারছেন না? হাত তুলতে চাইছেন কিন্তু শরীর যেন অবশ। ডিম লাইটের আবছা আলোয় ঘরের সবকিছু মোটামুটি বোঝা যাচ্ছে। ফ্যানের বনবন শব্দ, অ্যাকুয়ারিয়ামের অক্সিজেন মেশিনের গ্রুম গ্রুম আওয়াজ, এমনকি ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে স্পষ্ট। আপনার ইন্দ্রিয় সজাগ, মস্তিষ্ক জেগে আছে, কিন্তু শরীরটা কেন কাজ করছে না? হঠাৎ দম বন্ধ হয়ে আসার অনুভূতি, বুকের উপর এক তীব্র চাপ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর কাঁপছে থরথর করে। আপ্রাণ চেষ্টা করছেন একটু নড়ার, মনে হচ্ছে কেউ আপনাকে জাপটে ধরে আছে এমন ভাবে যেন মৃত্যু পর্যন্ত ছাড়বে না। মনে হচ্ছে এখনই মরে যাবেন, শেষ নিঃশ্বাসটা যেন বেরিয়ে গেল। ঘরের নীরবতা পরিণত হলো নিস্তব্ধতায়। পরক্ষণেই লাফিয়ে উঠে বসলেন ঘুম থেকে। ভাবছেন, এতক্ষণ কি স্বপ্ন দেখছিলেন? স্বপ্ন কি এত বাস্তব হতে পারে? লোকে বলল বোবায় ধরেছে, ডাক্তার বলল স্লিপ প্যারালাইসিস। এমনটা হয় ঘুমের মধ্যে। এটা নিদ্রা এবং জাগ্রত এই দুয়ের মধ্যবর্তী অবস্থান। মস্তিষ্ক জেগে যায় কিন্তু শরীর জাগ্রত হয় না। চারপাশের পরিবেশ সবটাই অনুভব করা যায়, কিন্তু পাশেই শুয়ে থাকা ব্যক্তিকে ডেকে বলা যায় না আমার অস্বস্তি হচ্ছে, কারণ তখন বোবায় আপনার মুখ চেপে ধরে আছে। সে আপনাকে কথা বলতে দিবে না, শরীরের কোনো অঙ্গ নাড়াতেও দিবে না। আপনি ছটফট করতে থাকবেন, আকুল আবেদন করবেন অদৃশ্য বোবার কাছে। শব্দহীন শব্দে বাক্য বিনিময় হবে। বোবা আপনাকে আরো জোরে চেপে ধরবে আর হাসবে। তার হাসি কেউ শুনতে পারবে না, কারণ বিজ্ঞান বলে যে শব্দ বাতাসে 20 বারের কম এবং 20,000-এর বেশি কম্পন তৈরি করে, সে শব্দ আমরা শুনতে পাই না। আমার ধারণা বোবার হাসি বাতাসে এতটাই বেশি কম্পন সৃষ্টি করে যে আমাদের শ্রবণ ক্ষমতার ঊর্ধ্বে। আমিও শুনিনি সে হাসি, কিন্তু অনুভব করেছি এমনই কিছু একটা। প্রচন্ড ভয় পেয়েছি, কষ্টে ছটফট করেছি, মনে হয়েছে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে আমার স্ত্রী আমাকে। সে গল্পই শোনাবো আপনাদের আজ। যা বলবো পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করব। এরপর আপনারাই বলবেন এটা কি বোবায় ধরা না তার চেয়েও বেশি কিছু। মুরব্বীরা বলে কোরআনে আছে, হাদিসে আছে, নজর জিনিসটা খুব খারাপ। বদনজর একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। এমনকি মানুষের বদ নজর অন্য একটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। এটা কিভাবে কাজ করে তার ব্যাখ্যা একমাত্র আল্লাহই ভালো জানে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই বদ নজর কিনা বেশিরভাগ সময় আপন বা কাছের মানুষের দ্বারাই হয়। জ্ঞানীরা বলে এর প্রভাবে মানুষের স্বাস্থ্যের অবনতি হয়, সম্পর্কে ফাটল ধরে, ক্রমাগত দুর্ভাগ্যজনক পরিস্থিতির অভিজ্ঞতা হয় এবং অতি প্রাকৃত ঘটনা ঘটে নজর লাগা মানুষটার সাথে। আমার ক্ষেত্রে মনে হয় সবগুলোই ঘটলো। ইদানিং শরীরটা ভালোই থাকে না। সারা শরীর অকারণে ব্যথা করে, কাজ করতে মন চায় না। সব রকম মেডিকেল টেস্ট করানো হয়েছে, কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। ব্যবসা প্রতিষ্ঠানটা আমার প্রাণেরই আরেকটা অংশ, কিন্তু তদারকির অভাবে সেই ব্যবসায় লসের মুখ দেখতে হচ্ছে। স্ত্রীর সাথে সম্পর্কটা এমন মোড় নিল, খুব সামান্য কথায় দুজনেই দুজনকে ডিভোর্সের হুমকি দেয়। কথা বলাই ছেড়ে দিলাম, কারণ কথা বলতে গেলেই ঝগড়া হয়। সহ্যই করতে পারি না একজন আরেকজনকে। একই বিছানায় ঘুমাই, কিন্তু ভাই বোনের মতো। ইংরেজিতে একটা কথা আছে না, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমার সমস্যাগুলো শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। কি সব অতি প্রাকৃত ঘটনা ঘটতে শুরু করলো আমার সাথে। একদিন রাতে ঘুম ভেঙে গেল, প্রস্রাবের চাপ অনুভব করলাম। টয়লেটে যাচ্ছি, হঠাৎ চোখ পড়ল
ছাদের দরজায়। স্পষ্ট দেখলাম দরজাটা কেউ অপর পাশ থেকে টেনে বন্ধ করলো। ছাদের দরজাটা লোহার রডের তৈরি। মুষলধারে বৃষ্টি হলে ছাদ থেকে বৃষ্টির ছিটা এসে আমার ঘরের সামনেটা ভিজে যায়। তাই দরজার উপর থেকে নিচ পর্যন্ত নীল রঙের পলি লাগিয়ে দিয়েছি, ঠিক বৃষ্টির দিনে রিকশার পর্দা যেমন হয়। তাই দেখতে পেলাম না পলির ওপারে কে। সাথে সাথে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছাদে গেলাম। পানির ট্যাঙ্কের পিছনে, রেলিং এর ওপারে, কার্নিশে ভালোভাবে দেখলাম। কই, কেউ তো নেই ছাদে। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এক প্রকার দৌড়ে নিচে নেমে এলাম, দরজাটা বন্ধ করে বিছানায় বসলাম। বউকে ডাকবো কিনা ভাবছি, কিন্তু মনে পড়ে গেল আমার সাথে করা তার কর্কশ আচরণ। ভিতরে একটা ইগো কাজ করতে লাগলো, তাই ওকে আর ডাকলাম না। বাকি রাতটুকু আর ঘুম হলো না। এরকম আরো ব্যাখ্যাতীত ঘটনা ঘটতে লাগলো আমার সাথে। আরেকদিনের কথা, রাত তখন 12টাও বাজেনি। দোকানে ছেলেরা আসলে ওদের খাবার দিয়ে তারপর ঘুমাবো, তাই ঘরের দরজা বন্ধ করিনি। মাঝের সময়টাতে একটা বই পড়ছি। বই পড়তে আমি ভালোবাসি ছোটবেলা থেকেই। আগে কাগজের বই পড়তাম, এখন পড়ি পিডিএফ। অন্ধকার ঘরে শুধুমাত্র মোবাইলের স্ক্রিনের উজ্জ্বল আলোটা পড়েছে আমার চেহারার উপর, তাই ঘরের আর সবকিছুই দেখতে পাচ্ছি না। বিজ্ঞান বলে আলো বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে কেবল তখনই আমরা ওই বস্তু দেখতে পাই। কিন্তু এই অন্ধকারে মোবাইলের আলো ছাড়াও অন্য কিছু একটা আমার চোখে পড়ল। ঘরের দরজায় একটা অবয়ব। প্রথমে ভাবলাম চোখের ভুল। মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভালোভাবে তাকালাম। হ্যাঁ, সত্যি একটা অবয়ব। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম বোঝার জন্য কি সেটা। পারলাম না। এক টানা তাকিয়ে থাকার ফলে চোখের পেশিগুলোতে চাপ পড়ল। পলক ফেলে আবার তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। মনের মধ্যে কেমন অস্বস্তি বোধ করতে লাগলাম। এই ধরনের ঘটনাগুলো আমাকে অস্থির করে তুলছিল। আমার ভিতরে একটা চাপা আতঙ্ক কাজ করছিল। ঘুমোতে গেলেই মনে হতো আবার কিছু ঘটবে, আবার কিছু দেখব। সারা রাত ঘুমাই না। ভোরের দিকে চোখ বন্ধ করি। সময় মতো ঘুম থেকে উঠি না বলে কাজে যাই না ঠিকঠাক। দোকানটা কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে গেল। স্ত্রীর সাথে সম্পর্ক যতই খারাপ হোক, সে কিন্তু বিষয়টা বুঝতে পারল, নিজে থেকে জানতে চাইল, তাই বললাম সবকিছু। তার একটাই ব্যাখ্যা, রাত জেগে মোবাইল চালানোর কারণে আমার এ অবস্থা। কিন্তু আমার মাথায় ঘুরছে অন্য কথা। এরকম রাত জেগে মোবাইল চালানোর সময় একদিন ফেসবুকে একটা পোস্ট চোখে পড়ল। বিষয় বদনজর। পোস্টে দেওয়া লক্ষণগুলো হুবহু মিলে যাচ্ছে আমার বর্তমান জীবনের সাথে। একটা সময় আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। একজনের ঋণ শোধাতে আরেকজনের কাছ থেকে ঋণ করতাম। ঋণের পাহাড় জেকে বসেছিল আমার কাঁধে। স্ত্রীর ধৈর্য, আমার কঠোর পরিশ্রম আর আল্লাহর অশেষ রহমতে আমাদের দিন ফিরল। এখন উল্টো আমার কাছে কেউ ধার চাইলে ফিরিয়ে দিই না, যথাসম্ভব মানুষের উপকার করার চেষ্টা করি। আত্মীয় স্বজনদের দাওয়াতে ভালো অঙ্কের সালামি দিই। প্রতিবেশী দোকানদারেরা মিলে কখনো কোনো পার্টি পিকনিক করলে চাঁদার পরিমাণটা আমিই বেশি দিই। কোনো ভিক্ষুক আমার কাছ থেকে খালি হাতে ফিরে না। আমার ধারণা এই উদারতাই আমার কাল হয়েছে। মানুষের চোখে পড়ে গেছি আমি। মূল ঘটনায় আসি এবার। প্রায় প্রতিদিনের মতোই স্ত্রীর সাথে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হলো। দুজন দুদিকে মুখ করে শুয়ে পড়লাম।
সে ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার ঘুম এলো না। খুব ইচ্ছা করলো স্ত্রীর সাথে ঝগড়া মিটমাট করি। এমনিতেও পুরুষরাই আগ বাড়িয়ে ঝগড়া মিটায়, এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। শুধু মানুষ না, প্রায় প্রত্যেকটা প্রাণীর মধ্যে সঙ্গিনীর রাগ ভাঙানোর ব্যাপারটা লক্ষ্য করা যায়। কিন্তু আমি নিজের আত্মসম্মানটাকে প্রাধান্য দিলাম বেশি। কিসে যেন আমাকে বাধা দিল আমার সঙ্গিনীর সাথে সবকিছু ঠিক করতে। ক্রোধ আর আবেগের একটা মিশ্র প্রতিক্রিয়া আমার মধ্যে কাজ করতে লাগলো। বেশ অনেকটা সময় কেটে গেল। ঘুমের মধ্যে পাশ পরিবর্তন করে আমার দিকে ফিরল আমার স্ত্রী। আবেগ নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমিও ফিরলাম ওর দিকে। অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। উফ, ঘুমন্ত অবস্থায় কি যে সুন্দর লাগছে! এতটা কাব্যিক ভাষা আমার জানা নেই যে মুহূর্তটা বর্ণনা করব। এমনই দো টানার মধ্যে ছটফট করতে করতে কখন যে চোখ লেগেছে বলতে পারি না। স্পষ্ট মনে আছে, বাঁদিকে ফিরেই শুয়েছিলাম আমি। হঠাৎ মনে হলো আমার ডান হাতটা ধরে কেউ টানছে। ঘুম ভেঙে গেল। পিছনে তাকিয়ে দেখার সাহস পেলাম না, কারণ আমি জানি পিছন থেকে ডাকার মতো কেউ নেই এই ঘরে। মাথার কাছে জানালা, বিছানার এক পাশে দেয়াল, অন্য পাশটা খালি। দেয়ালের পাশে বউ ঘুমায় আর অন্য পাশটায় আমি। খুব ভয় পেলাম। বারবার হাত ধরে কে যেন টানছে। আমি হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। ভয়ে চোখ বন্ধ করে রাখলাম। টানের জোরটা যেন ধীরে ধীরে বাড়তে লাগলো। ছাড়িয়ে নেয়ার জন্য হাত ঝাড়া দিলাম। টান আরো বেড়ে গেল, এক প্রকার ধস্তাধস্তির মতো। অনেকক্ষণ ধরে চলল এই ধস্তাধস্তি। ঘামে কাপড় ভিজে গেল আমার। টানতে টানতে বাপাস থেকে সোজা করলো আমায়। মুখটা এখন সিলিং বরাবর। শরীরটা অসাড়, নড়াচড়া করতে পারছি না। এখন চোখ খোলা, ঘরের সবকিছুই স্পষ্ট দেখছি। ডিম লাইটের আলো আধারিতে সবকিছু কেমন যেন রহস্যময় লাগছে। ফ্যানের বনবন শব্দ, অ্যাকিউরিয়ামের অক্সিজেন মেশিনের গ্রুম গ্রুম আওয়াজ, এমনকি ঘড়ির টিকটিক শব্দ কানে আসছে স্পষ্ট। মস্তিষ্ক সজাগ, কিন্তু শরীর একেবারেই নিথর। চেষ্টা করলাম হাতটা নাড়তে, কিন্তু পারলাম না। শ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। মনে হলো বুকের ওপর যেন একটা বিশাল পাথর চাপা দেওয়া হয়েছে। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য হিমশীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে। একটা চাপা আর্তনাদ বের হলো আমার ভেতর থেকে, যা কেউ শুনতে পেল না। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমাকে জাপটে ধরেছে, এতটাই জোরে যেন প্রাণটা বেরিয়ে যাবে। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি আমার শেষ নিঃশ্বাস। মুহূর্তে এই কালো হাতটা হ্যাচকা টানে আমাকে ঘরের সিলিং এ তুলে নিল। আমার চোখ তখনও খোলা। পরিষ্কার দেখতে পেলাম আমার স্ত্রী বিছানায় ঘুমাচ্ছে, আর আমি যেন এক দোলনার মতো শূন্যে ভাসছি। এই অশরীরী হাতটা আমাকে যেভাবে উপরে তুলেছে, ঠিক সেভাবেই আছাড় মেরে নিচে ফেলে দেবে মনে হলো। ভয়ে আমার গলা থেকে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো। শরীরের প্রতিটি কোষে যেন বিদ্যুৎ খেলে গেল। প্রচন্ড ঝাঁকুনি অনুভব করলাম এবং প্রবল ভাবে শ্বাস টানতে টানতে বিছানায় লাফিয়ে উঠলাম। দেখলাম আমার স্ত্রী আমার শরীরে ঝাঁকুনি দিয়ে আমাকে ডাকছে। এই, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কিছু না, একটা দুঃস্বপ্ন দেখছিলাম মনে হয়। আমার স্ত্রী আমাকে জড়িয়ে ধরলো। আমি তার উষ্ণতা অনুভব করতে পারছিলাম। তখনও আমার মনে হচ্ছিল মৃত্যুর খুব কাছ থেকে আমি ফিরে এসেছি।
তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি লোকমুখে বলা বোবায় ধরা, না ডাক্তারি ভাষায় স্লিপ প্যারালাইসিস, নাকি বদ নজরের চূড়ান্ত প্রভাব যা আমার জীবনকে তছনছ করতে চাইছে, একটা স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে নিচ্ছে আমাকে? এর ব্যাখ্যা আমার জানা নেই। আমি শুধু জানি মানুষের হিংসা, মানুষের নজর অন্য একটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে।